হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা দেখব ডিজাইন প্রিন্সিপাল সিম্পলিসিটি। তো সিম্পলিসিটিটা আসলে কি মানে কি এই জিনিসটা আসলে এই টেক্সটটা দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন যে সিম্পলিসিটি বলতে আসলে কি বোঝাইতেছে। সিম্পলিসিটি আসলে হলো ডিজাইনটাকে সিম্পল রাখা, যতটুকু সিম্পল রাখা যায়, ঠিক আছে। সিম্পলিসিটি মিনস ইউজার ফ্রেন্ডলি ডিজাইন হোয়ার এভরিথিং উইল বি ইজি টু আন্ডারস্ট্যান্ড। সোজা কথা যদি বলি, সিমপ্লিসিটি বলতে বোঝায় একটা ডিজাইন, যে ডিজাইনটা আপনি করবেন এই ডিজাইনটা তো কোনো ভিউয়ার্স বা কোনো অডিয়েন্সের জন্য করতেছেন, সে যেন এটা ইজিলি বুঝতে পারে যে এই ডিজাইনটা দিয়ে আপনি কী বুঝাইতে চাইতেছেন বা কী নিউজটা দিতে চাইতেছেন, ঠিক আছে। এটারই আসলে সিমপ্লিসিটি বলে। সিমপ্লিসিটির কিছু রুলস আছে বা কিছু ট্রিক্স আছে যেগুলো ফলো করলে আপনার ডিজাইনকে আপনি অনেক বেশি সিম্পল করতে পারবেন। সেই ট্রিকগুলো সম্পর্কে আমরা জানবো। যেমন এখানে সেট ওয়ান গোল পার পেজ। আপনি যদি একটা ডিজাইন করেন, প্রত্যেকটা পেজের মধ্যে চেষ্টা করবেন যে একটা করে গোল রাখতে বা একটা করে উদ্দেশ্য রাখতে, যে ওই ডিজাইনটাতে বা ওই পেজটাতে যেন একটা টপিক বা একটা ক্যাটাগরির ব্যাপারেই আলোচনা করা হয়। বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন থিংস নিয়ে যেন সেটার মধ্যে আলোচনা করা না হয়, কারণ বিভিন্ন জিনিস নিয়ে বা বিভিন্ন এলিমেন্টস নিয়ে বা বিভিন্ন টেক্সট নিয়ে বা বিভিন্ন টপিক নিয়ে যদি সেখানে আলোচনা করা হয়, তাহলে ওই জিনিসটা কিন্তু কেউ ইজিলি বুঝতে পারবে না, ঠিক আছে। বা ওই ডিজাইনটা তখন কি মানে আন্ডারস্ট্যান্ড করতে খুবই কষ্ট হয়ে যাবে যে আসলে এখানে কি বুঝাইতে চাইতেছে। স্টিক টু টু টাইপ ফ্যামিলি। যদি একটা ডিজাইন করেন আপনি, সেই ডিজাইনের দুইটা ফন্ট রাখার চেষ্টা করবেন বা দুইটা ফন্টস ফ্যামিলি রাখার চেষ্টা করবেন। যদি আপনি অনেকগুলো ফন্টস ফ্যামিলি রাখেন, তাহলে ডিজাইনটা দেখতে কি হবে না, সিম্পল থাকবে না। তখন এটা একটা কমপ্লেক্স ডিজাইন হয়ে যাবে এবং ইউজাররা সেই ডিজাইনটা বুঝতে পারবে না বা যে সেই ডিজাইনটা দেখতেও ততটা ভালো লাগবে না, ঠিক আছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে যখন ডিজাইন করবেন একটা ফন্টস ফ্যামিলি বা দুইটা ফন্টস ফ্যামিলি ইউজ করতে। যেমন এখানে যদি এক্সাম্পলের দিকে তাকাই, এখানে দুইটা ফন্টস ফ্যামিলি এখানে ইউজ করা হয়েছে। আজ দ্য রাইট কোশ্চেন এখানে একটা ফন্টস, আর এখানে প্যারাগ্রাফ আর একটা ফন্ট স্টাইল ইউজ করা হয়েছে, সরি। তারপর ইউজ কনজিস্টেন্ট অ্যালাইনমেন্ট, মানে একটা ডিজাইন যখন করবেন আপনি একই টাইপের অ্যালাইনমেন্ট ইউজ করতে ট্রাই করবেন না। মানে যেমন হেডলাইন আপনি একবার সেন্টার লাইন করতেছেন, আর একবার লেফট সাইড লাইন করতেছেন, আর একবার রাইট সাইড লাইন করতেছেন, মানে তিনটে অ্যালাইনমেন্টে তিনটাই একটা ডিজাইন ইউজ করতেছেন বারবার, তাহলে জিনিসটা কনজিস্টেন্স হবে না। তো ডিজাইনের মধ্যে কনজিস্টেন্সিটা রাখতে হবে, তাহলে কি হবে, ডিজাইনটা দেখতে আইক্যাচি হবে এবং সিম্পল হবে, সোজা কথায়। তো আপনারা যখন ডিজাইন করবেন, তো ডিজাইন করার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে একটা ডিজাইনকে একই অ্যালাইনমেন্টে রাখতে, মানে একটা অ্যালাইনমেন্ট ফলো করতে হয়, সেন্টার করেন, নয়তো লেফট অ্যালাইন করেন, নয়তো রাইট অ্যালাইন করেন, যেটাই করেন আপনি ওই অ্যালাইনমেন্টটা কী করবেন, ফার্স্ট টু লাস্ট ফলো করবেন। কিন্তু ফুটার এবং হিডারের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল যেরকম রাখলে ভালো লাগে সেরকমই রাখার চেষ্টা করবেন। সেটা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে হইতে পারে ফ্লেয়ারের ক্ষেত্রে, হইতে পারে ইউআই ডিজাইনের ক্ষেত্রে, হইতে পারে ব্যানার ডিজাইনের ক্ষেত্রে, হইতে পারে আপনার পোস্টার ডিজাইনের ক্ষেত্রে, হইতে পারে প্যাকেজিং ডিজাইনের ক্ষেত্রে। এটা যে কোনো ডিজাইনের ক্ষেত্রেই আপনার একটা কনসিস্টেন্ট রাখতে হবে যে আপনি কোন অ্যালাইনমেন্টটা ফলো করবেন। আপনি চাইলে ডানে বামে সেন্টারে এরকম করে ডিজাইন করতে পারবেন না, তাহলে ডিজাইনটা সিম্পল থাকবে না, সেই ডিজাইনটা কমপ্লেক্স হয়ে যাবে। তারপরে এস্টাবলিশ হায়ারার্কি সম্পর্কে আমরা অলরেডি জানছি যে ডিজাইনে যেই জিনিসটা যতটুকু প্রায়োরিটি ততটুকু ফোটানো যাইতেছে কিনা, সেটাই হলো হায়ারার্কি। এবং এই হায়ারার্কি কতভাবে ক্রিয়েট করা যায় আমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু এটা নিয়ে ডিসকাস করছি। তো আপনারা ওই ক্লাসটা যদি দেখেন আরও ভালোভাবে বুঝতে পারবেন যে এই একটা ডিজাইনে কীভাবে হায়ারার্কি ক্রিয়েট করা যায়। তারপরে আছে গিভ এলিমেন্টস প্লেন্টি অফ স্পেস। যখন একটা ডিজাইন করবেন সেই ডিজাইনারতে কী করবেন, এলিমেন্টসগুলোকে ব্রেথ করার মতো স্পেস দিতে হবে। যদি স্পেস না দেন তাহলে ডিজাইনটা সুন্দর লাগবে না, মানে আটানো ডিজাইন হয়ে যাবে। যদি এলিমেন্টস দিয়ে ভইরা ফেলেন তাহলে ডিজাইনটার মধ্যে স্পেসিং থাকবে না, ডিজাইনটাও ভালো লাগবে না। যেমন এখানে যদি এই ডিজাইনটার দিকে তাকান, দেখবেন যে এই ডিজাইনটা খুবই ক্লিন একটা ডিজাইন, এবং এই ডিজাইনের মধ্যে আপনি যখন তাকাইতেছেন আপনার একটা স্যাটিসফ্যাকশন আসতেছে এবং আপনি ইজিলি বুঝতে পারতেছেন যে এটা একটা উইন্টারের প্রোডাক্টের ডিজাইন। দেখেন, প্রথমে আমি এই ডিজাইনটার দিকে তাকালে এই ড্রেসটার দিকে চোখ যায়, তারপর আমার ফল উইন্টারের দিকে চোখ যায়। তার মানে উইন্টারের কোনো ড্রেসের কালেকশন বা ফ্যাশন সম্পর্কে রিলেটেড এই ডিজাইনটা আমরা ইজিলি বুঝতে পারি। এখন এখানে দেখেন আরেকটা ডিজাইনের এক্সাম্পল দিচ্ছি, ডো এবং ডোনট দেওয়া আছে। যেমন এখানে দেখেন একটা সেম ডিজাইনটা করা হয়েছে এবং এখানে এই সেম ডিজাইনটা আবার করা হয়েছে। দেখেন এখানে এই ডিজাইনটাকে
কিছু মানে এলিমেন্টস দিয়ে এবং স্পেসিংয়ের মাধ্যমে এটাকে আরও সুন্দর করা হয়েছে, ফলে আমাদের এটার রিডেবিলিটিটা বাড়ছে। এবং আমরা যখন এই দুইটা ডিজাইন তাকাবো আমাদের কিন্তু ডানের সাইডের যে ডিজাইনটা এটা আমাদের ইউজার ফ্রেন্ডলি বেশি মনে হবে, কারণ এখানে ব্রেথিং ইসেস আছে, তারপরে এখানে লিভ প্লেন্টি অফ ব্ল্যাঙ্ক এরিয়াস আছে, ইউজ সেকশন ডিভাইডার্স, এখানে একটা সেকশন থেকে আরেকটা সেকশন নিয়ে যে ডিভাইডার ইউজ করা হয়েছে, আবার এখানে কিছু কোটেশন মার্ক ইউজ করা হয়েছে, এই কারণে এই ডিজাইনটা কিন্তু সুন্দর লাগতেছে। ঠিক আছে, তারপরে অ্যাম্প আপ কন্ট্রাস্ট, আপনার একটা ডিজাইন যখন আপনি করবেন আপনার সেটাকে ম্যাচিং করতে হবে। ম্যাচিং বলতে আপনি যদি একটা প্রোডাক্টের ডিজাইন করেন, আপনি চাইলে ভ্যারাইটিস কালার ইউজ করতে পারবেন না, ভ্যারাইটিস কন্ট্রাস্ট ইউজ করতে পারবেন না। আপনার কন্ট্রাস্টের জন্য আপনার কি করতে হবে, ওই প্রোডাক্টের থেকে কালারটা পিক আপ করলে সবচেয়ে ভালো হয়, অথবা কমপ্লিমেন্টারি কালার কি সেটা ইউজ করতে হবে। আর কন্ট্রাস্টের আরেকটা বিষয়কে আমি একটু বলে রাখি, যখন আপনারা ডার্ক কালার ইউজ করবেন অবশ্যই ফন্টগুলোতে লাইট রাখার চেষ্টা করবেন। আর যখন লাইট কালার ব্যাকগ্রাউন্ড বা লাইট কালারের যাই থাক না কেন সেটার উপরে যদি ইউজ করেন তাহলে একটু ডার্কিশ টাইপের বা লো এক্সপোজারের টেক্সটগুলো ইউজ করার চেষ্টা করবেন। যেমন এখান থেকে সাদার উপরে কালো টেক্সট ইউজ করা হয়েছে, এখন সাদার উপরে যদি আমি একটা অফ হোয়াইট টেক্সট ইউজ করতাম সেটা ভালো লাগতো না। বা এখানে সাদার উপরে পার্পেল কালারটা ইউজ করছে, আমি যদি এখানে অফ পার্পেল বা এখানে একদমই সিম্পল পার্পেলগুলো ইউজ করতাম সেক্ষেত্রেও কিন্তু এটা বোঝা যাইতো না। এখানে একটু গাঢ় কালার ইউজ করা হয়েছে দেখে এটা বোঝা যাইতেছে অনেক ইজিলি। এবং এখানে যেমন পার্পেলের মধ্যে আমাদের যে কালারগুলো ইউজ করা হয়েছে, এখানে যদি এই কালার না করে পার্পেলের মতোই অন্য কোনো কালার ইউজ করতাম তাহলে এই ডিজাইনটা কিন্তু মানে অতটা সুন্দর লাগতো না এবং এটা অ্যাম্প হইতো না কন্ট্রাস্টের সাথে। ঠিক আছে, তারপরে আমরা যদি দেখি ইউজ কনসিস্টেন্ট আইকনস অ্যান্ড এলিমেন্টস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন, আপনারা একটু মাথায় রাখবেন। যেমন আপনি একটা ডিজাইনে 4টা ইমেজ ইউজ করলেন, 4টা ইমেজের টেম্পারেচার হলো 4 রকম, তাহলে ডিজাইনটার মধ্যে কনসিস্টেন্স থাকলো না। তো আপনারা এমন ইউজ করবেন যাতে এক একটা ইমেজের সাথে এক একটা ইমেজের রিলেশন থাকে, সেটা হোক কালার, সেটা হোক লাইটিং, সেটা হইতে পারে একটু এক্সপোজারের, হইতে পারে কন্ট্রাস্টের, সেটা যে ক্ষেত্রেই হোক ম্যাচিং করতে হবে। যেমন আপনি একটা ব্ল্যাক করলেন, একটা হলো আবার কালারফুল ইমেজ ইউজ করলেন, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা কনসিস্টেন্স থাকলো না। সেম ক্ষেত্রে আইকনের ক্ষেত্রেও দেখেন এখানে যে আইকন স্টাইলগুলো ইউজ করছে এটা ড্রপের মতো, সেখানেও সেম। তারপর দেখেন এখানে টাইটেলগুলো এক একটার সাথে কিন্তু এক একটা মিল আছে, কিন্তু এখানে লেখাগুলো কিন্তু প্রত্যেকটাই ডিফারেন্স। দেখেন এখানে এইটার লেখার সাথে এটার লেখার মিল নাই, এটার লেখার সাথে এটার লেখার মিল নাই, কিন্তু দেখলে মনে হচ্ছে কি সবগুলো সেম। তো এইটাই আপনাদের করতে হবে যে আপনারা যখন ডিজাইন করবেন কনসিস্টেন্ট যেন থাকে একটা ডিজাইনের মধ্যে, মানে এক এক জায়গায় থেকে এক এক জিনিস না এনে সবসময় চেষ্টা করবেন যে হেডলাইন সাইজ যত দিচ্ছেন যদি সেকেন্ড হেডলাইন ততই থাকবে, প্যারাগ্রাফ যতটুকু দিচ্ছেন অন্য কোথাও প্যারাগ্রাফ দিতে গেলেও আপনার সেম প্যারাগ্রাফ সাইজটা ইউজ করতে হবে। ঠিক আছে, তো আপনারা এই জিনিসগুলো খুবই কেয়ারফুলি আপনাদের মেনে চলতে হবে ডিজাইন করার ক্ষেত্রে। এবং এখানে যেমন এই ইমেজটার দিকে যদি আপনারা তাকাই, দেখেন এই ইমেজটার মধ্যে যদি 3টা ইমেজই আছে, 3টা ইমেজের কিন্তু আপনার এক্সপোজার প্রায় সেম, মানে ডার্ক স্টাইপের একটা ওভারল্যাপিং দেওয়া আছে, ফলে এটা কনসিস্টেন্ট লাগতেছে। তারপরে দেখেন এইখানে যদি আমরা একটু গোড্যাডির আগের মানে অনেক আগের যে ওয়েব পেজটা ছিল সেটা দেখি আর বর্তমানটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এইটা ছিল একটা হিজিবিজি ডিজাইন যেটার মধ্যে সিম্পলিসিটি বলতে কিছুই নাই। এবং এই ডিজাইনটার দিকে যদি আমরা খেয়াল করি, এই ডিজাইনটা দেখে কিন্তু আমরা কেউই বুঝতে পারবো না যে এই ডিজাইনটার মধ্যে আসলে কোথায় কি করতে হবে, কোথায় কি আছে। কিন্তু যখন আমরা এইটার মধ্যে যাইতেছি ফার্স্টই আমরা যে সার্চ ডোমিনের অপশনটা পাইতেছি, আর এখানে সার্চ ডোমিনটা দিয়ে দিছে একদমই নিচের দিকে, ফলে যে কোনো ইউজার আসলে বিপদে পড়ে যাবে। তো এটা কিন্তু একটা সিম্পল ডিজাইন যেটা বলা যায়, এটা কিন্তু আরও সুন্দর করে সিম্পল করা যাবে, এরকম না যে করা যাবে না। মানে সিম্পলের কিন্তু কি মানে সিম্পলের কোনো শেষ নাই, যত বেশি সিম্পল করবেন ডিজাইন তত বেশি ইউজার ফ্রেন্ডলি হবে। অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আপনি যে নিউজটা দিতে চাইতেছেন বা যে উদ্দেশ্যে ডিজাইন করতেছেন সেটা ফুলফিল হইতেছে কি না। এমন আবার সিম্পল করলে হবে না যে সেই ডিজাইনটা বুঝতে গেলেই আপনার 5 মিনিট ইউজারের সময় লাগবে, ওইরকম সিম্পল করলে আবার সমস্যা। ঠিক আছে, তারপরে ইয়াহুর যদি আগের ওয়েব পেজটা আমরা খেয়াল করি, দেখেন ইয়াহুর পেজ, তো এইটা পুরাই হিজিবিজি এবং এটা যে কোনো সার্চ ইঞ্জিন আমরা ইজিলি বুঝতে পারতেছি না, এই যে সার্চ ইঞ্জিনের এইখানে। আর যখন গুগলেরটা দেখেছি এটা একদম সেন্টারেই দিয়ে দিছে, আমরা ইজিলি বুঝতে পারতেছি। অ্যালাইনমেন্টের সম্পর্কে আমরা অলরেডি ডিসকাস করছি, সেন্ট্রাল অ্যালাইনমেন্টটা কেন ইউজ করা হয়, সেখানে যদি যান আপনারা ইজিলি বুঝতে পারবেন। এবং এখানে দেখেন একটা
মেনু বার দেওয়া দিছে, এই মেনু বারে যখন ক্লিক করবেন এরকম অনেকগুলো অপশন চলে আসবে। আর ইয়াহু কি চাইছে যে এক পেজের মধ্যে সব দিয়ে দেই, যার যেখানে ইচ্ছা করুক, কিন্তু আসলে কি একজন ইউজারে কনফিউজ হয়ে যাবে। সে আসলে আইছিল সার্চ করতে, সে আইসে নিউজ পড়া শুরু করে দিবে, ব্যাপারটা হলো এরকম। কিন্তু জিনিসটা এরকম হলে হবে না, যে সার্চ ইঞ্জিন জন্য ইউজ করে সে যেন সেটাই পায় আগে, সেটাই যেন টপ প্রায়োরিটি থাকে, সেটাই যেন ইউজার ইজিলি বুঝতে পারে, সেই জিনিসটার ক্ষেত্রে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তারপরে যদি অ্যাপেলের ব্র্যান্ডের লোগোটা আমরা খেয়াল করি, দেখেন রিডিজাইন হইতে হইতে কতটা সিম্পল হয়ে গেছে। 1998 সালে এই সিম্পল ডিজাইনটা ছিল, আবার কিন্তু 2015-তে সিম্পলটাই হয়েছে। এখানে অনেক হিজিবিজি থেকে লাস্টে একদম সিম্পল মিনিমালিস্ট একটা ডিজাইন হয়ে গেছে। তারপরে যদি আমরা স্টারবাক্সের জিনিসটা দেখি, দেখেন স্টারবাক্সের আগের ডিজাইনটা কতটা কমপ্লেক্স ছিল, তারপরে এটা আসছে, তারপরে এটা আসছে, তারপরে বর্তমানে স্টারবাক্সের এটা আসছে, এবং এটাতে কোনো টেক্সট নাই। বর্তমানে ওদের এই ইমেজটা দেখলে আমরা বুঝতে পারি যে এটা স্টারবাক্সের কফির ইমেজ, ঠিক আছে। তারপর যদি আমরা পেপসির কথা চিন্তা করি, দেখেন 1898 সালে পেপসি কুলার যে ডিজাইন ছিল সেটা সিম্পল হইতে হইতে লাস্টে 1950-এ হলো খাপ্পা, তারপর খাপ্পার উপরে আসলো পেপসি, তারপরে পেপসিটা এরকম হয়ে গেল, তারপরে রিডিজাইন হয়ে এটা হয়েছে, রিডিজাইন হইতে হইতে লাস্টে কী হলো, লাস্টে যে খাপ্পার মধ্যে যে অংশটা ছিল এই অংশটারই সিম্পল একটা ওয়ে আমরা এখানে বের করে ফেলছি। তো আপনারা আশা করি এখানে যদি এই টপিকটা ক্লাসটা 2-3 বার দেখেন, আপনারা ডিজাইন করার ক্ষেত্রে ইজিলি বুঝতে পারবেন যে আসলে সিম্পলিসিটি একটা ডিজাইনের কি একদমই ইম্পর্টেন্ট একটা প্রিন্সিপাল, যেটা আপনার মানতেই হবে। যদি আপনি এটা না মানেন, আপনার ডিজাইন কি হবে না, ইউজারদের কাছে গ্রহণযোগ্য হবে না, বা আপনি ইউজারে যেটা বোঝাইতে চাইতেছেন সেটা সে ইজিলি বুঝতে পারবে না। আশা করি এই ক্লাসটা আপনাদের সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করেন, ইনশাল্লাহ কালকেই নেক্সট ক্লাসটা আপলোড হয়ে যাবে।